সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট। একদম সঠিক ভাবছেন আপনি। এখন গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করা সহজ হয়ে গেছে। কিন্তু কি করে? আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিমে ব্রোকার ছাড়াই আপনি ইনভেস্ট করতে পারেন, আর আপনি আপনার টাকায় পাবেন রিটার্নস। আরবিআই পোর্টালে যান, ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ইনভেস্ট করুন। নিরাপদ, সহজ। রিটায়ারমেন্টের পরে আমি এখানে ইনভেস্ট করব। সঠিক বলেছেন আপনি। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সুস্থ থাকতে পুষ্টির গুরুত্ব। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ তনুশ্রী সাহা, সঙ্গে আছে আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ফোন করুন 2326253 এই নম্বরে। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আকাশবাণী আগরতলা। আপনার কাছে প্রথমেই যেটা জানবো যে পুষ্টি বলতে আমরা কি বুঝবো? আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুষ্টি। পুষ্টি নিয়ে আমরা আলোচনা করব। তো পুষ্টির গুরুত্ব নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব। তার আগে আমরা জানবো যে পুষ্টিটা কি। পুষ্টি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টি বলতে আমরা বুঝি যে সুস্বাস্থ্যের জন্য আমাদের যেটা প্রয়োজনীয়তা, যেমন কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাবার, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, আচ্ছা, এগুলার সমন্বয়ে যেটা আমরা বুঝি এটাকে বলা হয় পুষ্টি। হ্যাঁ, আর পুষ্টি নিয়ে যেহেতু ম্যাডাম কথা বলছি, পুষ্টির সঙ্গে কিন্তু কিছু কিছু ভ্রান্ত ধারণাও আমাদের সঙ্গে জড়িয়ে আছে। প্রথম যেটা ভ্রান্ত ধারণা যে মোটা হলেই ও পুষ্টি সম্পন্ন, সেটা কি সঠিক না ভুল? না, এখানে পুষ্টি মানে নিউট্রিশন। পুষ্টির বাংলায়, ইংলিশে আমরা যেটাকে বলি নিউট্রিশন। যদি ওভার নিউট্রিশন হয়ে যায় এবং আন্ডার নিউট্রিশন, দুটো আছে, একটা ওভার নিউট্রিশন, একটা আন্ডার নিউট্রিশন, দুটোকে বলা হয় ম্যাল নিউট্রিশন। আমাদের মোটা হলেই যে পুষ্টি, মোটা হলে আমরা যেমন বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলি যে মোটা মানে মানে হেলদি বাচ্চাকে দেখলাম যে হ্যাঁ ওর পুষ্টি ঠিক আছে, না, ও ঠিক আছে, ও ঠিক আছে, ও সুস্থ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটা হলেই সুস্থ বলবো না, বা রোগা হলেই সুস্থ বলবো না। সুস্থ হবে তখন যখন তার হাইট এবং ওয়েট, হাইট অনুসারে ওয়েট ঠিক থাকবে। এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। আর যারা বাচ্চা রয়েছে তাদের বয়স আন্দাজে তার বিকাশ হচ্ছে কিনা, কিরকম বয়স আন্দাজে তার হাইট ঠিক আছে কিনা, বয়স আন্দাজে তার ওয়েট ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, সেটার উপরে আমরা বলবো যে পেশেন্ট সুস্থ আছে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে কিনা, মানে সঠিক পুষ্টি পাচ্ছে কিনা। আরেকটা পরবর্তী যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে আমার, যে বেশি খেলেই পুষ্টি সম্পন্ন, সেটাও কি ঠিক? না, সেটা তো একদমই ঠিক নয়। কারণ বেশি বলতে অনেকে বলে থাকেন আমি তো বারবার খাচ্ছি, আমি প্রচুর খাই, হ্যাঁ, তাহলে আমার পুষ্টির ঘাটতি হওয়া ঠিক নয়। সেটাই আমার কাছে অনেক রুগী আসেন যারা বলে যে আমি তো 50 গ্রাম চালের ভাত খাই, 70 গ্রাম চালের ভাত খাই, আমি 100 গ্রাম চালের ভাত খাই। তো ব্যাপারটা এরকম না, আমি 50 গ্রাম আপনার জন্য সঠিক কিনা, 70 গ্রাম আপনার জন্য সঠিক কিনা, আপনি বেশি খাচ্ছেন, কত বেশি খাচ্ছেন। আপনি যদি 50 গ্রামের চাল খান, একটা অ্যামাউন্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলা পাচ্ছেন, ঠিক আছে, বা আপনি পর্যাপ্ত মাত্রায় কতটুকু খাচ্ছেন সেটার পরিমাপের উপর ডিপেন্ড করবে, পরিমাপের উপর নির্ভর করছে যে আপনি কতটুকু পুষ্টি আপনি নিচ্ছেন। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত পুষ্টি। এখন পর্যাপ্ত খাবার বা পর্যাপ্ত পুষ্টি আপনার কতটুকু দরকার সেটা একজন বিশেষজ্ঞ, পুষ্টিবিদ বা পুষ্টি বিশেষজ্ঞই বলতে পারবে, আপনার হাইট ওয়েট অনুযায়ী এবং আপনার বয়স অনুযায়ী। ঠিক ঠিক। কিন্তু আমরা নিজেই ভেবে নিই যে আমি প্রচুর খাচ্ছি, তো আমার পুষ্টির ঘাটতি হবে না। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? হ্যাঁ, রেডিও সেটটি একটু দূরে নিয়ে যান, না হলে কথা বলা সম্ভব হবে না। হ্যাঁ বলুন। আমি ম্যাডাম জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। যে ম্যাডাম নমস্কার। নমস্কার। ম্যাডাম, হ্যাঁ বলুন। আর এই হচ্ছে 58। তো আমার কিছু খাইলে ওই গ্যাসের লাগে। আচ্ছা,
মানে কিছু খাইলে মানে জাস্টি মানে ইয়েও না, এই হজম করতে পারছেন না? হজম হয় না, কোনো কিছু খাইতে পারি না। হুম। আপনি কি করেন? আমি একজন স্কুল টিচার। আচ্ছা, হুম। তো এখন কি করা যায়, আর সবসময় মাথা ঘোরা, হুম হুম হুম। তো আর ঘুমও না, প্রচন্ড ঘুমের সমস্যা। আপনার কি প্রেশার বা সুগার কিছু আছে? না, সুগার আমি কয়েকদিন আগে টেস্ট করেছি, সুগার সুগার ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন। ওনার যেটা 3টে সমস্যা আমাদের কাছে হ্যাঁ, জানতে হ্যাঁ, চাই, হ্যাঁ যদি বলেন। হ্যাঁ, এটা আজকালকার প্রায়ই লোকেদের এই সমস্যা রয়েছে, বিশেষ করে আফটার 50 ইয়ার্স। আমাদের এই মানে আফটার 50 ইয়ার্স এই সমস্যা সবাই ভুগছে, যে ওনাদের খাওয়ার পর মানে খেলে হজম হচ্ছে না, যেটাই খাচ্ছে এটাই গ্যাস হয়ে যাচ্ছে, ঠিক। আর ঘুম হচ্ছে না, দুর্বল শরীর। ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম এটা একদিনে হয়নি, এটা ক্রনিক এফেক্ট। গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা এটা ক্রনিক এফেক্ট হয়তো হতে পারে, আমাদের পুরোটাই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। আমাদের দীর্ঘকাল, যেমন উনি বলেছেন যে উনি স্কুল টিচার, তো দেখা যাচ্ছে আমাদের কাজের কারণে হয়তো বা সময় মতো খাবার পাচ্ছে না। আর আমাদের ধারণা কি যে আমরা 3 বেলা পেট ভরে ভাত খাই, দ্যাটস এনাফ। কিন্তু না, অ্যাকচুয়ালি সেটাই আমাদের পর্যাপ্ত না। আমাদের 3 বেলা ভাত, পেট ভরে ভাত খাওয়াটা চলে না, মানে খাওয়াটাই আমাদের পক্ষে মানে পেট ভরে খেলেই যে পুষ্টিকর খাবার খাচ্ছি তার মানে এই নয়। আমাদের কমপক্ষে 6 থেকে 7 বার খেতে লাগে। আচ্ছা। কিরকম? সর্বপ্রথম ব্রেকফাস্ট স্কিপ করাটা, যেটা আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি এটা চল, যে ব্রেকফাস্ট স্কিপ করা, বিশেষ করে মহিলারা কিন্তু করে থাকেন হ্যাঁ, সেটা। মহিলারা করে থাকছে। আর ব্রেকফাস্ট বলতে আমরা কি ভাবছি? শুধু চা বিস্কিট, চা মুড়ি, ঠিক। চা রুটি, এই জাস্ট। কিন্তু এটাও কিন্তু একটা বিশেষ কারণ, যে অনেকক্ষণ ধরে গ্যাপ, ব্রেকফাস্ট স্কিপ করা মানে কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের গ্যাপ চলছে। বডি কিন্তু সেই তার টাইম মতো কিন্তু আমাদের পৌষ্টিক যে এনজাইমসগুলো আছে ওগুলা মানে খাবার হজম করার জন্যে যেই প্রিপারেশন ভিতরে আভ্যন্তরীণ যে প্রিপারেশনগুলো দরকার, এটা কিন্তু বডি তার অটোমেটিক্যালি করছে। কিন্তু খাবার যখন পর্যাপ্ত মানে সঠিক সময়ে না আসে, তখন থেকে শুরু হয়ে যায় আমাদের এমটি স্টমাক। আর দীর্ঘকাল এমটি স্টমাকের কারণে কিন্তু গ্যাসের সমস্যা বাড়ে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত, অনেকক্ষণ খাবার গ্যাপ ছিল, গ্যাপ করার পরে হঠাৎ করে আমার খাবার অনেকটা বেশি খাচ্ছি, যেটার উপরে আমাদের কন্ট্রোল থাকে না, খিদের উপর কন্ট্রোল থাকে না, এবং কি খাচ্ছি সেটা ভাবনা চিন্তা করারও আমাদের সামর্থ্য থাকে না, যে আমরা হেলদি খাচ্ছি বা কম খাচ্ছি, কম খাওয়া উচিত, বা আরো যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি। ঠিক আছে। আর আরেকটা কারণ হচ্ছে যে আমরা এটা একটা কারণ। আর দ্বিতীয়ত, যেটা উনি বলছেন যে আমি শক্তি পাচ্ছি না, মাথা ঘুরাচ্ছে, হ্যাঁ, এটার যেমন হতে পারে ওনার যদি 24 আওয়ার্স ডায়েটারি রিকল, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি কি খাচ্ছে, ওনার খাদ্যাভ্যাসের যদি আমরা একটা তালিকা বানাই, ডেলি রুটিনের যদি একটা তালিকা বানাই, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষই আমাদের প্রোটিন কিন্তু লেস থাকে, আমাদের খাবারের তালিকাতে প্রোটিন ল্যাক থাকে, প্রোটিন থাকেই না বলতে গেলে। আমরা ভাবি কি ওই নিরামিষ সবজি খেয়ে নিচ্ছি, প্রোটিন হচ্ছে। আমাদের সর্বপ্রথম জানতে হবে কোন খাবার আমাদের কি খাদ্য উপাদান দিচ্ছে। আর প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা, যেটা বলছিলেন যে চাহিদা আলাদা, হ্যাঁ, তার বয়স আন্তাজি চাহিদা আলাদা, তার হাইট ওয়েট আন্তাজি চাহিদা আলাদা, হ্যাঁ। তো ওইটা আমাদেরকে প্রথমত জানতে হবে যে কোন খাবার কি পুষ্টি উপাদান আমাদেরকে প্রদান করছে। পাশাপাশি আমাদের জানতে হবে যে আমার বয়স আন্তাজি আমার খাবারের এখন আমার পরিমাপ কতটুকু হওয়া উচিত, কতটুকু পুষ্টির প্রয়োজন, এবং সেই অনুযায়ী আমার প্রতিদিন খাবার সঠিক মাত্রায় পড়ছে কিনা। ঠিক আছে। প্রোটিন আমাদের প্রত্যেকদিন ডেলি রুটিনে আমাদের প্রোটিন যেরকম লাগে, মাছ, মাংস, ডিম, দুধ, হ্যাঁ, তারপর সয়াবিন, পনির, যারা ভেজিটেরিয়ান আছে সয়াবিন, পনির, মাশরুম, ডাল, এসব থেকে আমাদের পর্যাপ্ত মাত্রায় দরকার, সেখান থেকে আমরা প্রোটিন পাবো। তো প্রোটিনের ঘাটতি হলে আর ক্যালোরির ঘাটতি হলেই আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে। আর যেটা বলছিলেন যে ঘুম আসছে না, এটা অ্যাকচুয়ালি লাইফস্টাইলের কারণেই হতে পারে। দেখা যাচ্ছে যদি আপনি সকালবেলা ঘুম থেকে
উঠে মর্নিং ওয়াক করেন, ডেইলি একটা রুটিন অনুযায়ী খাবার দাবার করেন, এবং খাবারটা সঠিক মাত্রায় পর্যাপ্ত ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলি, সুষম খাদ্য যদি আপনি খেতে পারেন, প্রত্যেক দিন ডেইলি রুটিনে যদি আপনার ফলমূল রাখি, হ্যাঁ, শাকসবজি, ফলমূল, স্যালাড, টক দই, তারপর দুধের জিনিস, মাছ মাংস বা পনির, সয়াবিন রাখলাম, ডিম রাখলাম, ডিমের কুসুমটা বাদ দিয়ে খেতে পারি যদি উনি 60 অ্যাভাব হয়ে থাকে বা হার্টের কোনো সমস্যা থেকে থাকে। আদারওয়াইজ ডেলি একটা করে ডিম, আস্ত ডিম খেতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু ওনার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সেটা কিন্তু অনেকটাই কম হবে। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 2326253 এই নম্বরে আমাদের সঙ্গে আছেন পুষ্টি বিশেষজ্ঞ তনুশ্রী সাহা। আমরা কথা বলছি পুষ্টির গুরুত্ব নিয়ে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। নমস্কার। নমস্কার, আমি আগরতলাতে মানুষ বলছিলাম। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। আমার ওয়েট ছিল আপনার 48। হ্যাঁ, 48 ওয়েট ছিল 48, কিন্তু এখন হয়ে গেছে 35। আচ্ছা, আপনার বয়সটা কত আছে? 14 বছর। 14 থেকে এখন 15 এসেছে আর কি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 8 পড়ছি। আচ্ছা, খেলাধুলা করো? খেলাধুলা তো করি, কিন্তু মা বাবা চিন্তা করে, মানে একদম শরীরটা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি ডেলি দুধ খাও? ভাত, দুধ খাও? দুধ 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 মানে মাঝে মাঝে খাই আর কি। আচ্ছা, কি খেতে বেশি পছন্দ করো? মাছ, মাংস, ডিম? যেরকম মাংস বা বড় মাছ এরকম আর কি। আচ্ছা, তো ডেলি মাছ বা মাংস এরকম কিছু থাকে? প্রোটিন সোর্স হিসেবে কি রাখছো? হ্যাঁ, আমার গার্জেন হতে কথা বলবেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার প্রশ্নটা আমরা শুনলাম, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা উনি হ্যাঁ, এটা হচ্ছে যেমন 14 বছর বয়স, মানে এটা গ্রোয়িং এজ, ডেভেলপমেন্টাল এজ। তো এই ক্লাস 8-এ পড়ছে, তো ওর এখন খুব বেশি পরিমাণ প্রোটিনের দরকার, ক্যালোরির দরকার, কার্বোহাইড্রেটের দরকার, যেটা পাশাপাশি বলছিল, ফ্যাটের ও দরকার। শুকিয়ে যাচ্ছে। আর এই মোমেন্টে তাদের স্কুলের পড়াশোনার চাপ থাকে, খেলাধুলার একটা স্পৃহা থাকে, হ্যাঁ। তো সেই পর্যাপ্ত মাত্রায় যদি আমরা প্রোটিনটা না দিই, কার্বোহাইড্রেট যদি না দেই, যেমন ও বলছিল যে ও দুধ ডেলি খায় না, মাঝে মাঝে খায়। আমাদের শরীরের রিকোয়ারমেন্ট কিন্তু ডেলি। আচ্ছা, প্রয়োজনীয়তা, আমাদের পুষ্টির প্রয়োজনীয়তা ডেলি বেসিসে চলে। এটা আজকে খেলাম, দুদিন খেলাম না, সপ্তাহে 2-3 দিন খেলাম, তাহলে হবে না, শরীর ভাঙতে ও থাকবে। যেটা বলছিল যে প্রত্যেকদিন ও কিন্তু খাচ্ছে। হ্যাঁ, ওর শরীরে এখন মেটাবলিজম অনেকটা বেশি রয়েছে। তো যদি মেটাবলিজম বাড়ে, তার খাদ্যের চাহিদা বাড়বে। তো খাদ্যের চাহিদা অনুযায়ী যদি খাবার না পাই, তাহলে শরীর ভাঙতে থাকবে, তার সেল মাসেলগুলো লস হতে থাকবে। ঠিক ঠিক ঠিক। সেটাই চলছে। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি আগরতলা থেকে তপন দাস বলছি। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। ম্যাডামকে নমস্কার। 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 ভালো থাকবেন। হ্যাঁ, ম্যাডাম, আপনিও ভালো আমার থাকবেন। এখন 69 বছর বয়স। আমার একটা অসুখ আছে, হার্টের প্রবলেম আছে, স্ট্যান্ড বসানো আছে। অরূপ দেব আমার ডাক্তার। আমি এখন ম্যাডাম আগের তুলনায় ভাত একটু কম খেতে ভালোবাসি। ভাত না, শুধু সবকিছুই কম খেতে ভালোবাসি, এবং ভাত 2 বার খাই। মনে করেন 2 বারে 200 গ্রাম চালের ভাত খাই। আর অন্য কোনো সমস্যা নেই, আমার হজম শক্তিও আছে, ঘুমও আছে, আর কোনো অসুবিধা নাই। তাইলে কি আমার খাওয়া দাওয়া, ডিম, সবকিছুই, অর্থাৎ শাক সবজি সবকিছুই ঠিক মতোই খাই, খেতে পারি। তাইলে কি আমার কোনো সমস্যা আছে বা কোনো ঘাটতি আছে কিনা আপনার থেকে একটু শুনুন। আচ্ছা, আপনার ব্রেকফাস্ট কি খাচ্ছেন? আগে সকালবেলা প্রাতরাশে কি খাচ্ছেন? সকালে ম্যাডাম আমি একটু চা খাই। প্রথমেই গ্যাসের বড়ি খাই, এটা ডাক্তারের নির্দেশে, কারণ 5-7টা ওষুধ হ্যাঁ, খাই। তারপরে কি খাচ্ছেন? চা খাওয়ার পরে কি খাচ্ছেন? মনে করেন একটু কেক বা অনেক কিছু, বা ক্ষুধা লাগলে অনেক কিছুই খাই, মুড়িও খাই, বিস্কিট খাই,
ক্ষুধা রাখি না, আমার পেটে ক্ষুধা আমি সহ্য করতে পারি না। 12টা-1টার মধ্যে ভাত খাই, আবার রাত্রে 9টা 9:30টার মধ্যে ভাত খাই। ওকে। আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা চলছে, যেটা আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করে ফেলেছি, যে ব্রেকফাস্ট স্কিপ। আরেকটা জিনিস হচ্ছে মানুষের ধারণা, আমি খিদে লাগেনি আমি খাবো কেন? খিদে লাগলেই খাবো। খিদেটা যখন পাবে তখনই খাবো। অনেকে কিন্তু সেটা করেন হ্যাঁ। এবং বলেও থাকে। সেটাই আমরা রাত্রিবেলা ঘুমিয়ে যাচ্ছি 9টা 10টা 10টা 10:30টার মধ্যে আমরা ঘুমিয়ে যাচ্ছি। খাবারও 10টা, বিশেষ করে 10টার মধ্যে খাবার কমপ্লিট, 9টা থেকে 10টার মধ্যে ডিনার কমপ্লিট জেনারেলি। তো এরপরে অনেকক্ষণ গ্যাপ থাকে, সকাল 7টার সময় সাপোজ আমরা ঘুম থেকে উঠছি, 6টা 7টার দিকে উঠছি, তো এই যে লং টাইম গ্যাপ, তার মধ্যে আবার ব্রেকফাস্ট স্কিপ। তো যেটা উনি বললেন, ওনার খাদ্যাভ্যাসের মধ্যে শুরুতেই ওনার রয়েছে চা মুড়ি বা চা বিস্কিট, খিদে লাগলে উনি খাচ্ছেন কেক বা এই প্রসঙ্গে বিস্কিট। ম্যাডাম আপনার কাছে যেটা আমার প্রশ্ন থাকবে, হ্যাঁ। একদম আমরা কিন্তু প্রথম যেটা খেয়ে থাকি চা, চা। সেটা কি আদৌ ভালো আমাদের পেটের জন্য? যে একদম ঘুম থেকে উঠে একদম খালি পেটে আমরা চাটা নিচ্ছি, সেটা কি ভালো দেখুন, হচ্ছে নাকি খারাপ হচ্ছে? চায়ের মধ্যে যেই ট্যানিন রয়েছে সেটা আমাদেরকে, আমাদের সেলগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে। আপনি যদি চায়ের বদলে সেল স্টিমুলেন্ট করে, কিন্তু চায়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। চা খাওয়া, কেউ আছে যে চা খেলে একটু সতেজ ফিল করে, আমাদের সতেজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট, গ্রিন টি থেকে যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট পাই, দ্যাটস মানে মিনিমাল মাত্রায় আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারি। কিন্তু যে লিকার চা, দুধ চা, সেটা থেকে কিন্তু আমরা সেরকম পুষ্টি কিছু পাচ্ছি না, দুধ থেকে যা পাচ্ছি। আমাদের টি লিভস যেটাকে বলে, চা পাতা আমাদেরকে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট দিতে পারে, আর বিশেষ করে আর কোনো পুষ্টি উপাদান কিন্তু আমাদেরকে দিচ্ছে না, অ্যান্টিঅক্সিডেন্ট দিচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে খুব দরকার। কিন্তু সকাল সকাল চা যদি খেয়ে থাকে কেউ, তার সাথে 2টো বিস্কিট, আর একদম সকালে চা না খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কখনো কখনো মেথি জল খেতে পারি, বা কখনো কখনো আমরা জিরার জল, হ্যাঁ, বা একটু হলুদ দিয়ে, কাঁচা হলুদ দিয়ে বানিয়ে খেতে পারি, চায়ের সাথে আমরা এগুলা মিশিয়ে খেতে পারি। তো সিম্পল চা খাওয়ার থেকে আমরা কিছু হার্বাল টি বানিয়ে খেতে পারি, যেরকম এটার মধ্যে হলুদ, লং, আদা এগুলা দিলে আমাদের একটু মেডিসিনাল ইফেক্টটা, ন্যাচারাল মেডিসিনাল ইফেক্টটা পাবো। আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে শুধু ভাত খেলেই আমার শক্তি বাড়বে বা আমি পুষ্টি হ্যাঁ, পাবো, এটা বাঙালিদের সেটা কি, ধারণা। হ্যাঁ, ঠিক নাকি ভুল? না, এটা তো একদমই ভুল। শুধুমাত্র ভাত দিয়ে যেটা আমাদের বয়স্করা বলে থাকেন যে পেট হ্যাঁ। ভরে ভাত খা, আর কিছু লাগবে না। কিছু লাগবে না, হ্যাঁ। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শুধুমাত্র ভাত খেলেই হবে না, ভাত আমাদের এনার্জি দেবে, কার্বোহাইড্রেট দেবে, শুধুমাত্র কার্বোহাইড্রেট দেবে, সে খালি কার্বোহাইড্রেটই দিচ্ছে, প্রোটিন কিন্তু দিচ্ছে না, ভাইটামিনস দিচ্ছে না, মিনারেলস দিচ্ছে না, আমাদের ফ্যাট, যেটা এসেনশিয়াল ফ্যাটস দরকার, ফ্যাটস দিচ্ছে না। তাহলে ভাত থেকে শুধুমাত্র কার্বোহাইড্রেটের দরকার, কিন্তু আমাদের শরীরে দরকার প্রোটিনের, দরকার পর্যাপ্ত মাত্রায় ফ্যাট, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, পাশাপাশি ফাইবার দরকার, যাতে কারোর অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম থাকে, হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিন্তু ফাইবারসের খুব বেশি দরকার। আবার হ্যাঁ, যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে ওদের ক্ষেত্রে কিন্তু ফাইবারস, মানে এই আঁশ জাতীয় যে খাবারগুলো, এগুলার মাত্রাটা কম করতে লাগবে। সেটা কিন্তু যদি আমরা না ঠিক করে একজন পুষ্টিবিদ ঠিক করলেই ভালো। আমরা যেমন ভাত খাচ্ছি, ভাতের পরিমাণ যদি আমরা একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ভাতের পরিমাণটা আমরা সাধারণত 60, চালের ওজনটা 60 থেকে 80 গ্রাম পর্যন্ত রাখতে পারি, যদিও এটা ওনার ক্যালোরির চাহিদা অনুযায়ী। হ্যাঁ, 60 থেকে 70 গ্রাম 80 গ্রামস পর্যন্ত আমরা রাখতে পারি। আর এটা পরবর্তী সময়ে এটা আমাদের মডিফাই হতেই পারে তার চাহিদা অনুযায়ী। ভাতের পাশাপাশি আমাদের রেশিও দেখতে লাগবে, ভাতের থেকে শাকের, ভাত যদি 2 হাতা হয়, শাক সবজি হতে লাগবে মিনিমাম 3 থেকে 4 হাতা। আচ্ছা, এই রেশিওতে থাকতে লাগবে। পাশাপাশি একটা প্রোটিনের কিছু একটা সোর্স, ডালও প্রোটিনের সোর্স, অ্যানিমাল প্রোটিনসের সোর্স থাকতে পারেন, বা সয়াবিন টাইপের কিছু রাখতে পারেন, সয়াবিন পনির বা মাশরুম। পাশাপাশি দই রাখতে পারবেন,
দই মানে আপনি যেটা বলছেন যে আমাদের Complete ভাতের পরিমাণটা কম করে কমিয়ে কিন্তু বাকিগুলোর পরিমাণ বাকিগুলো বেশি বেশি হওয়া হওয়া উচিত। উচিত। কিন্তু আমরা যেটা করে থাকি ভাতের পরিমাণটা বেশি বেশি। খাই, আর আমরা বাকিগুলো যদি একদম কম। আমরা এখন কিন্তু ভাতটাকে আমরা রিপ্লেস করতে পারি, রুটি দিয়ে রিপ্লেস করতে পারি। এখন রুটির বদলে আমরা ডালিয়ার খিচুড়ি দিয়েও রিপ্লেস করতে পারি, ডালিয়া দিয়ে রিপ্লেস করতে পারি। ভাত খেলেই যে আমাদের এনার্জি হবে তা না, এনার্জি শুধু আমাদের কার্বোহাইড্রেট দেয় না, এনার্জি আমাদের প্রোটিন এবং ফ্যাট সবগুলো থেকে পর্যাপ্ত মাত্রায় আসতে লাগবে, হুম, সেটাই। সেটাই। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। নমস্কার ম্যাম। নমস্কার। ডাক্তার ম্যাডামের কাছে একটু প্রশ্ন। হ্যাঁ 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 বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার। আমার বয়স 50 পার হইছে, 55 বা 56 হবে। হ্যাঁ 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 আমরা তো ওখানে মনে করেন একটু বয়স্কর হয়ে গেছি। হ্যাঁ, তবে কি প্রোটিন খাইলে আমরা সুস্থ থাকবো ম্যাম একটু বলবেন? আচ্ছা। আর আমার স্ত্রী প্রায় সময় কোমর ব্যথা, পাওয়ার ব্যথা থাকে। হুম, হ্যাঁ, আমারও থাকে। এসবই পরে কি খাইলে আমরা, কি প্রোটিন খাইলে হুম। আমরা একটু ভালো থাকবো ম্যাম একটু বুঝাইয়া বলবেন কিন্তু। ধন্যবাদ। নমস্কার, রাখছি। হ্যাঁ ধন্যবাদ, সঙ্গে থাকুন। সেটাই আমাদের প্রথমত জানতে হবে যে প্রোটিন রিচ মানে কোন কোন খাবার আমাদের কি কি পুষ্টি দিচ্ছে। তাহলে প্রোটিন রিচ, প্রোটিন দিয়ে দেয় এরকম খাবারগুলা কোনগুলা? দুধ, প্রত্যেক দিন আমাদের দুধ খাওয়া উচিত, কারণ একটা বয়সের পরে আমাদের ক্যালসিয়ামেরও ঘাটতি হয়। দুধ শুধু এবার, আমাদের যারা দুধ খেতে পারছেন না ওরা হ্যাঁ। কি দুধ জাতীয় দুধ জাতীয়, হ্যাঁ ওইটাও একটা কথা, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রোটিন রিচের মধ্যে দুধ রয়েছে, মাছ, মাংস, সয়াবিন, পনির, মাশরুম, ডাল, বিভিন্ন ধরনের ডাল, রাজমা, মুসুরির ডাল, মুগ ডাল, মটর ডাল, ঠিক আছে। পাশাপাশি আমাদের ডাল থেকে যদি হোল ডালটা যদি পাই, যেরকম সবুজ মুগ, ছোলা, কাবুলি চানা, ওগুলো আমরা প্রোটিন জাতীয় খাবার। তো সবচেয়ে যেমন ওগুলার মধ্যে যেগুলো প্রোটিন রয়েছে ওগুলা যদি আমরা একটু অঙ্কুরিত করে নেই তাহলে প্রোটিনের যেই মাত্রাটা ওইটা আরো বেড়ে যাবে। তো এগুলা সবাই মানে ওনার যে কোশ্চেন অনুযায়ী তো ওনার দরকার যে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন বলতে আমাদের প্রত্যেক দিন 2টো করে ডিম খেতে পারে, কুসুমটা বাদ দিয়ে খাক, আর মাছ খেতে পারে, প্রত্যেক দিন 2 বেলা করে 2 টুকরো করে মাছ খেতে পারে, 50 গ্রামের মধ্যে মাছ রাখতেই পারে। কোনোদিন মাংস খেলো, হয় মাছ নয় মাংস নয় সয়াবিন নয় পনির নয় মাশরুম। আচ্ছা। আর ডালটা 3 বেলা রাখতে পারে, দই রাখতে পারে, ছানা রাখতে পারে, দুধ জাতীয় জিনিস রাখতে পারে বা দুধও রাখতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যেটা বলেছিলেন যে দুধের অনেকে দুধ খেতে না পারেন না, তো ওটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তো ল্যাকটোজ ইনটলারেন্স যাদের থাকে, ল্যাকটোজের যাদের সমস্যা থাকে, ওটা মাইল্ড, কারো থাকে মাইল্ড, কারো থাকে সিভিয়ার। তো মাইল্ডের ক্ষেত্রে আমরা দুধ জাতীয় খাবার খেতে পারি না, কিন্তু দুধ থেকে ফার্মেন্টেড করা বিভিন্ন খাবার আমরা বা দুধ জাতীয় জিনিসগুলো নিতে পারি, যেমন দই খেলে কিছু হয় না, পনির খেলে কিছু হয় না। হ্যাঁ, ওইসবের ক্ষেত্রে যদি মাইল্ড ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে আমরা ডাইরেক্ট দুধটা না দিয়ে দুধ থেকে তৈরি খাবারগুলো আমরা দিতে পারি। আর যাদের সিভিয়ারলি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাদের তো দুধ জাতীয় কোনো খাবারই দেওয়া যাবে না। ওদের ক্ষেত্রে আমরা সোয়া মিল্ক, সয়াবিন থেকে কিন্তু মিল্ক পাওয়া যায় এখন, সয়া মিল্ক বা আলমন্ড মিল্ক আমরা দিতে পারি। আর সয়া মিল্ক থেকে সয়া টোফু মানে সয়া পনির যেটাকে বলে সেটাও কিন্তু পাওয়া যায়, সয়াবিন থেকে বানানো হয়, মানে সয়া মিল্ক থেকে বানানো হয়। আচ্ছা, সেগুলো আমরা প্রোভাইড করতে পারি। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। বলুন শ্রোতা বন্ধু। না, আমার বয়স 45। হ্যাঁ, আমার আগরতলাতে বলছি, আমার নাম জয়া সূত্রধর, 45। হ্যাঁ, আমার মুখটা কিছু খাইলই ম্যাডাম টক হয়ে যায়, গ্যাসের ট্যাবলেট প্রতিদিনই খাই, কিন্তু মুখে টক তো কমে না, এটা একটু জানতে পারি? ধন্যবাদ, সঙ্গে থাকুন। সেই গ্যাস্ট্রিজের সমস্যা, তো যদি লং টাইম গ্যাস্ট্রিজের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটা বলবো যে আমাদের মল্ট ফুডটা প্রেফার করা খুব দরকার। এখন মল্ট ফুড কিভাবে বানাবেন, তা আপনাদের বাজারজাত করার কোনো দরকার নেই, আপনারা ঘরে বসেই বানাতে পারেন। কিভাবে? কাঁচা মুগ মানে সবুজ মুগ যেটাকে বলি, সবুজ মুগ,
কাঁচা ছোলা, কাবুলি চানা, এগুলা যেগুলা রয়েছে, যেগুলা ভিজিয়ে রাখলে ফুলে উঠে বা অঙ্কুরিত করতে পারি, এরকম কিছু, বা মটরশুঁটিও নিতে পারি আমরা। তো এগুলাকে পর্যাপ্ত মাত্রায় সম পরিমাণে নিয়ে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রাখলে এটা ফুলে উঠবে। ফুলে উঠলে এবার আমরা এটাকে এয়ারটাইট, মানে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম, 12 ঘন্টা এয়ারটাইট ভাবে রাখলাম। এয়ারটাইট ভাবে রাখলে এটা এবার অঙ্কুরিত হবে, জল থেকে সরিয়ে এয়ারটাইট করে রাখলাম, তাহলে অঙ্কুরিত হলো। এবার এটাকে নিয়ে আমরা রোদে শুকালাম। প্রথমে অঙ্কুরিত করব, তারপরে রোদে শুকাবো। রোদে শুকিয়ে এগুলাকে আমরা ময়েশ্চারটাকে আলাদা করে নেবো, মানে তাতে কোনো রকম ভাবে জলীয় ভাগ না থাকে। তারপরে একটু জাস্ট টেলে, গরম কড়াইয়ের মধ্যে একটু টেলে ওটাকে পাউডার ফর্ম করে আমরা রেখে দিতে পারি। এই পাউডারটা যদি প্রত্যেক দিন সকালে 2 থেকে 3 চামচ জলের মধ্যে গুলে, সাথে যদি ডায়াবেটিস না থাকে বা ওভারওয়েট যদি না থাকে, তাহলে সাথে 1 চামচ গুড় ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে এই পাউডারটা যে শুধুমাত্র আমরা সকালে খালি পেটে খাবো তা না, আমরা রুটি করছি ওটার সাথে আমরা একটু কিছুটা মিশাতে পারি। বিকেল বেলা হতে পারে একটু দইয়ের সাথে আমরা একটু গুলে 2 চামচ পাউডার দিয়ে মিশিয়ে খেতে পারি, বা বিকেল বেলাও আমরা খালি জলের মধ্যে গুলেও খেতে পারি। সেটা কিন্তু বিকেলের টিফিন হিসেবেও খেতে পারি। এটার মধ্যে ফাইবারও রয়েছে, প্রোটিনও রয়েছে, পাশাপাশি এটা মল্ট হয়ে গেছে, যেহেতু আমাদের এই যে গ্যাসের সমস্যাটাকে সমাধান করতে খুব উপকার। আর শ্রোতা বন্ধুদের কথা শুনে যেটা মনে হলো যে গ্যাসের সমস্যা এবং গ্যাসের ওষুধ খাওয়া, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। এই যে গ্যাসের ওষুধ না খেয়েও কি গ্যাসের সমস্যা দূর করা যায়? হ্যাঁ, এই পাউডারটা আপনারা ইউজ করতে পারে। শ্রোতা বন্ধুরা সকলে আমরা এই যে পাউডারটা বানানো হচ্ছে মল্ট পাউডারটা, সেটা আমরা সবাই ইউজ করতে পারি। আবার এটাকে মল্ট করে, মানে পাউডার করতে হবে এরকম না, এটাকে আমরা যদি যে শুকিয়ে রেখেছি, এবার এটা দিয়ে আমরা ডাল করেও খেতে পারি। আচ্ছা, এটা দিয়ে আমরা ডাল করেও খেতে পারি। এই জিনিসটা চালানো যেতে পারে। শুধু এটা খেলেই হবে না, আমাদের এটাও দেখতে হবে যে আমরা কি খাবার খাচ্ছি। অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া বারণ, তৈলাক্ত খাবার খাওয়া বারণ। তারপর অনেকে আছে যেমন রেড মিট ছাড়া খেতে পারে না, পাঁঠার মাংস, হ্যাঁ, হাঁসের মাংস, এগুলো ছাড়া খেতে পারে না। তো সেটার ক্ষেত্রে আমাদের এরকম খাবার দিতে লাগবে যেটা আমাদের, বিশেষ করে গ্যাস্ট্রাইটিস হয় কখন, যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়ে থাকে। তো যখন অলরেডি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা উইক, তার মধ্যে আমরা যদি দীর্ঘকালী প্রত্যেক দিন যদি আমরা আরো শক্ত জাতীয় খাবার খাই, যেটা আমাদের হজমে ব্যাঘাত ঘটে, তাইলে আমাদের গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সেস বেশি থাকে, আর সমস্যাটা দূর হবে না। আর খাবারের মধ্যে গ্যাপিংসটা কমাতে লাগবে। প্রত্যেক 2 ঘন্টা পর পর অল্প অল্প কিছু না কিছু হেলদি খাবার খেতে লাগবে। আপনি যেটা বলছিলেন যে আমাদের এখানে কিন্তু খিদে না পেলে খাচ্ছে না, সেটা যতটাই, আমার তো খিদে পায় না, আমরা কেন খাবো? তো খিদে পাক আর না পাক, শরীরে সময় বেঁধে 2 ঘন্টা পর অল্প অল্প করে কিছু আর আপনি দেখবেন যখন আপনারা একটা অভ্যাস করে নেবেন যে 2 ঘন্টা পর পর খাওয়ার, তখন দেখবেন ঠিক টাইম মতো 2 ঘন্টা পর পরই আপনাদের খিদে পাচ্ছে। ঠিক ঠিক, এটা খুব ভালো একটা কথা বললেন। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার। না, যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 232625 এই নম্বরে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ তনুশ্রী সাহা। আমরা আজ কথা বলছি পুষ্টির গুরুত্ব নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 232625 এই নম্বরে। নমস্কার। নমস্কার মাতাজি। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। ডাক্তার এমকে আমার আন্তরিক নমস্কার। নমস্কার। আমি কমলপুর থেকে স্বামী বলছি। বয়স এক্ষণে আমার 74। তো আমি অনেকদিন, বিশেষ করে 20 বছরের উপর হবে, আমি নিজে রান্না বান্না করে সেবা করি, এবং মাছ, মাংস, ডিম, শুক্তি এগুলা বাদ, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের মধ্যে বর্তমান সময়ে আমি যা কিছু খাচ্ছি, একদম থল ছাড়া তো হয় না, তো একদম অল্প খাই, একদম 1 চামচ তৈলের মধ্যে ইয়ে করে খাই, এবং একটা সবজি রান্না করি, এইভাবে খাই। আপনার সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ, আপনার সমস্যাটা কি হচ্ছে এখন?
সমস্যাটা হচ্ছে গ্যাস হয় প্রচন্ড। গ্যাসটা ওই নিচে মানে হাড়িতে ব্যথা হয় বুঝতে পেরেছি। এবং নিচ- গ্যাসের সমস্যা, গ্যাসের হয় সমস্যায় ভুগছেন। এবং সমস্ত শরীরে এটা ঘাড় পর্যন্ত ব্রেইনে উঠতে যায় এবং হার্ট অ্যাটাক করে, মানে পাওয়া হাত হাঁটুর মধ্যে আক্রমণ করে, বুকে আক্রমণ করে, মাথায় আক্রমণ করে। বুঝতে পেরেছি। বিশেষ আচ্ছা। করে খাওয়ানোর পর এবং সন্ধ্যার 8টার মধ্যে অতিরিক্ত হয়। এখন আমার কিভাবে খাওয়া এবং কি খাইলে পরে কিভাবে চললে সুস্থ থাকবেন। একটু সুস্থ থাকতে পারি? ঠিক আছে, যদি হয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ নমস্কার। শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওনার সমস্যাগুলো বলবেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার অ্যাকচুয়ালি আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা একদিনে হয় না, এটা দীর্ঘকাল ধরে যখন আমাদের শরীরের উপর অত্যাচার হতে হতে তারপর গিয়ে সেটা আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা অ্যাকচুয়ালি দেখা দেয়। জেনারেলি দেখা গেছে যে আমরা দীর্ঘকাল খাওয়ার পর্যাপ্ত মাত্রায় খাবার না পেলেও কিন্তু গ্যাস্ট্রাইটিস হচ্ছে, বা কোনো একটা খাবারের মিসিং হচ্ছে বা ল্যাক হচ্ছে, তাইলে আমাদের শরীরে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়। তো সর্বপ্রথম যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল, একটু লিউকাম ঈষৎ উষ্ণ গরম জল খেতে পারে। আর যেই মল্ট ফুডের কথা বলেছিলাম, যে পাউডারটা বানানোর কথা বলেছি, এই পাউডারটা খেতে পারে, যে কাঁচা মুগ, কাঁচা ছোলা দিয়ে স্প্রাউট করে, জার্মিনেট মানে অঙ্কুরিত করে, রোদে শুকিয়ে তেলে পাউডার করে সে পাউডারটা পাউডারও করতে পারেন বা ডাল ডালের জাতীয় হিসেবে খেতে পারে। পারেন। হ্যাঁ, আর সকালবেলা ব্রেকফাস্ট করাটা খুব জরুরি। তো আমরা শুরু করব সকালবেলায়, যেমন গরম জল দিয়ে শুরু করলাম, তারপর আমরা একটা গরম জল বা 2টো বিস্কিট বা 1 মুঠ মুড়ি খেলাম বা চিড়ে খেলাম। এরপর ব্রেকফাস্টে আসুন। ব্রেকফাস্টে হেভি হতে হবে। ব্রেকফাস্টের মধ্যে আমরা রুটি, ডালিয়া, ওটস বা উপমা, পোহা এগুলা নিতে পারি। আর সাথে এক বাটি সবজি বা স্যালাড টাইপের কিছু রাখতে পারি, ভেজেস রাখতে পারি। আর পাশাপাশি একটা প্রোটিন সোর্স। তো যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য ছানা বা পনির টাইপের কিছু রাখতে পারে, কিন্তু সকালবেলা দই খাওয়াটা উচিত নয়। তাহলে সকালবেলা হয় ছানা বা পনির রাখতে পারে, অথবা আমরা ওই ডিম জাতীয় কিছু রাখতে পারি, বা সয়াবিন প্রোডাক্টস কিছু রাখতে পারি। ডিম উনি তো খান না, তো হ্যাঁ, যেহেতু সয়াবিন উনি ডিম নিরামিষ মানে ভোজী। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য সয়াবিন বা পনির টাইপের বা মাশরুম টাইপের কিছু একটা প্রিপারেশন রাখতে পারি। আদারওয়াইজ যারা নন ভেজ আছে তাদের জন্য ডিম রাখতে পারি, সাথে ভেজেসও রইলো, স্যালাডও রইলো। তারপরে এটা গেল সকালে ব্রেকফাস্টের পরে যেটা মিড মর্নিং আসছে 10টা-11টার দিকে, তখন কিছুটা ফ্রুটস আমরা নিয়ে নিতে পারি। 11টা-12টার দিকে আমরা ফ্রুটস নিতে পারি। এরপর লাঞ্চে এসে পড়ুন, 12:30-1টার দিকে লাঞ্চ, বা 1টা থেকে 1:30টার মধ্যে যার লাইফস্টাইল অনুযায়ী লাঞ্চটা আমাদের 1টার মধ্যে কমপ্লিট করে নিতে লাগে। তো লাঞ্চের মধ্যে ভাত, ডাল, শাক, সবজি, একটা প্রোটিনের সোর্স, যেহেতু উনি ভেজিটেরিয়ান রয়েছে তাহলে ওনার জন্য আমরা মাশরুম বা পনির বা সয়াবিন টাইপের রাখতে পারি। ডাল তো প্রত্যেক দিন মাত্রাতে চলবেই, সাথে দই রইলো আর স্যালাড রইলো। দেন আমরা ইভিনিং টাইমে একটা কিছু স্ন্যাক্স খেলাম। স্ন্যাক্স আইটেমস অনেক সময় মুড়ি চিড়ে বা পোরেজ টাইপের করে খেতে পারে, দুধ মুড়ি খেতে পারে, বা দুধ চিড়ে খেতে পারে, হ্যাঁ, বা স্যান্ডউইচ খেতে পারে, অথবা কিছু উপমা, সুজির উপমা বা সুজির পোলাও এরকম টাইপের, সাথে কিছু অঙ্কুরিত ছোলা টোলা দিয়ে খেলো, তাহলে প্রোটিনটাও পেলো। সাথে রাত্রিবেলা ভাত বা রুটি যেটাই খাচ্ছে, মানে ডিনার টাইমে 9টা থেকে 8:30 থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেওয়া উচিত। তো যেটার মধ্যে আমরা রুটি বা ডালিয়া বা ওটস যেটাই রাখছি, সাথে ডাল, শাকসবজি রইলো, আর পাশাপাশি ওই মাছ বা মাংস বা সয়াবিন বা পনির। ঠিক আছে? তো এর মধ্যে রাত্রিবেলা ঘুমের আগে 1 গ্লাস দুধ। এবার যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে তাদের শাক জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করাটা উচিত। তো ইজিলি যেটা ডাইজেস্টেবল হতে পারে, যেমন লাউ, চাল কুমড়া, পেঁপে, আলু, এগুলা টাইপ, মানে এরকম ইজিলি যেটা কুকড হয়ে যায়, বেগুন, হ্যাঁ, ঝিঙে খেলে ঝিঙের আঁশগুলা ছড়িয়ে, হ্যাঁ, ওগুলা খেতে পারে। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি। হ্যাঁ, বলুন শ্রোতা বন্ধু। ঘটনা হচ্ছে কি, আমরা তো জেনারেলি মাছ, মাংস, কিছু দামি ফল যেমন আপেল, আঙ্গুর, বেদানা, এগুলি সুস্বাস্থ্যের উপকারী। আমার প্রশ্ন হচ্ছে, সবার পক্ষে তো সবটা খাওয়া সম্ভব না।
প্রোটিন হিসাবে শাক সবজি কতটুকু গুরুত্ব মাছ মাংসের এগেনিস্টে, অর্থাৎ মাছ মাংস একটু আমি কমই খেলাম, শাক সবজি একটু বেশি খেলাম, তাতে প্রোটিনের ঘাটতিটা কোন জায়গায়? এক নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, আমার একজন ভাই আছে, ওর প্রেশার বরাবর 140-50 থাকে, বরাবরই সে প্রেশার ট্যাবলেট রেগুলার খায়। ও কি দুধ পান ডেলি রেগুলার দুধ খেতে পারবে কিনা, বা মাছ মাংস খেতে গিয়ে তার কোনো সমস্যা হবে কিনা, এটুকু জানতে চাইতেছি ম্যাডাম থেকে। ঠিক আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। উনি একটা ভালো কোশ্চেন করেছেন যে মাছ মাংসের বদলে শাকসবজি খাওয়া যায় আর কিনা। সেটা কত পরিমাণ? কত পরিমাণ? মাছ মাংসের পরিবর্তে কখনো শাকসবজি খাওয়া যায় না। আপনার শাকসবজিও খেতে লাগবে, মাছ মাংস খেতে লাগবে, কারণ মাছ মাংস পড়ছে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে, শাকসবজি পড়ছে ভিটামিন জাতীয় খাবারের মধ্যে, ফাইবার জাতীয় খাবারের মধ্যে। আমাদের শাকসবজি প্রতিদিন 500 গ্রামের মতো শাকসবজি খাওয়া উচিত, 400 থেকে 500 গ্রাম শাকসবজি খাওয়া উচিত। আর প্রোটিন যেটা উনি বলছেন যে মাছ মাংস সবসময় খাওয়া সম্ভব হচ্ছে না, হ্যাঁ নাই হতে পারে। তো মাছ মাংসের বদলে আমরা ডাল খেতে পারি, প্রোটিন জাতীয় কি কি খাবার হতে পারে। মাছ মাংসের বদলে আমরা ডাল রাখতে পারি, ডালের বিভিন্ন রকম প্রিপারেশন রাখতে পারি, বিভিন্ন ডাল খেতে পারি, বিভিন্ন সেটা ধরনের, হ্যাঁ এক ধরনের ডাল নয়, ডালও খেতে পারি, দুধ জাতীয় জিনিস খেতে পারি, দই খেতে পারি, পনির খেতে পারি, হ্যাঁ না, পনির খেতে পারি, মাশরুম খেতে পারি। আর বিশেষ করে উনি যেটা বলছেন যে ইকোনমিক্যালি প্রবলেম, হ্যাঁ মাছ মাংস সবসময় এফোর্ড করা সমস্যা হচ্ছে, তাহলে মাছ মাংসের বদলে আমরা সয়াবিন খেতে পারি, সয়া চাংস, সয়াবিন। প্রথম থেকেই বলছি যে সেটা নয় যে মাছ মাংস যারা খেতে পাচ্ছে না একদম প্রোটিন পাবে না, সয়াবিন, পনির গুলা এগুলা খেতে, মাশরুম এগুলা খেতে পারে, ঠিক আছে। তারপরে ডালটাকে আমরা ওই যে যেটাকে বলছি যে স্প্রাউট করে, অঙ্কুরিত করে, হ্যাঁ ভিজিয়ে রেখে ফুলিয়ে যেটা খাচ্ছি, এটাকে সিদ্ধ করে না, সিদ্ধ করলে আবার প্রোটিনের কোয়ালিটিটা কমে যাবে। তাহলে আমরা কাঁচা কাঁচা শসা পেঁয়াজ দিয়ে মেখে খেতে পারি। আরেকটা যেটা বলছে যে ওনার ভাইয়ের কথাটা যেটা বললো, প্রেশার আছে, হ্যাঁ যাদের প্রেশার রয়েছে তারা অবশ্যই দুধ জাতীয় জিনিস খেতে পারে, তবে এদিকে লক্ষ্য রাখতে লাগবে দুধটা লো ফ্যাটের হতে হবে। বাজারে এখন অনেক ধরনের বেরিয়েছে যে লো ফ্যাট, হ্যাঁ মানে দুধ থেকে শর্টটা সরিয়ে ফ্যাটটা সরিয়ে আমরা সেটা খাওয়া যেতে পারে। তাহলে উনি সেটা কিন্তু খেতে পারে, হ্যাঁ লো ফ্যাট মিল্ক খাওয়া যেতে পারে। এখন লো ফ্যাট মিল্ক অনেক সময় কি হয়, আমরা ভাবি কি জল দিয়ে মেশালেই লো ফ্যাট মিল্ক হয়ে যায়, এটা কিন্তু প্রোটিনটাও কিন্তু কমে যায়। তো বাজারে অনেক ধরনের কমার্শিয়াল ভাবে মেশিনের মাধ্যমে আমাদের প্রোটিনটাকে ঠিক রেখে ফ্যাটটাকে সরিয়ে ফেলা হয়। তো সেই রকম দুধও খেতে পারে বা দুধ জাতীয় জিনিসও খেতে পারে। আর যেহেতু প্রেশার হাই, তো ওনার তো শাকসবজি এবং প্রোটিন দুটোই খাওয়া উচিত। ঠিক, আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে? বার্তা এটাই রইল যে যদি খাবার সঠিক হয় তাহলে খাবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমাদের পুষ্টির গুরুত্বটা আমরা এতক্ষণে বুঝতে পারলাম। তো খাবার যদি সঠিক হয় তাহলে আমাদের ওষুধের দরকার পড়ে না, আর যদি খাবার যদি রং হয় তাহলে ওষুধে কাজ করবে না। আমাদের এটাই ধারণা থাকে যে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাব, খাবারটা না। সবার প্রথম সুস্থ হতে গেলে খাবার দরকার, তারপর সেকেন্ডারি অপশন আসবে ওষুধ। তো খাবারটা সবসময় সুষম খাবার, যেটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, প্রোটিন জাতীয় খাবারে থাকতে লাগবে, ফ্যাট জাতীয় খাবার থাকতে লাগবে, আর পাশাপাশি শাকসবজিও থাকতে লাগবে। কখনো শাকসবজির বদলে প্রোটিন বা প্রোটিনের বদলে ফ্যাট, সেটা হবে না। প্রত্যেকটা খাবার ফ্যাটেরও দরকার আছে। অনেকের ধারণা থাকে যে আমরা ফ্যাট খাবো না, ফ্যাট খেলে হার্টের প্রবলেম হবে, ওয়েট বেড়ে যাবে। না, ফ্যাটেরও দরকার আছে, কারণ হার্টের জন্য টিনেজার্স যারা থাকে ওয়েট বেড়ে যাবে বলে ফ্যাট খায় না। ফ্যাট না খেলে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনস এর ঘাটতি হয়ে যাবে। তাহলে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস এবং মিনারেলের পর্যাপ্ত মাত্রায় সঠিক স্বাভাবিকভাবে রাখতে হলে নিতে গেলে আমাদের পর্যাপ্ত খাবার দরকার। সত্যি ম্যাডাম, আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।
निर्वाचन आयोग और राज्य चुनाव आयुक्तों का राष्ट्रीय गोलमेज सम्मेलन नई दिल्ली में राष्ट्रीय घोषणा 2026 को मंजूरी के साथ संपन्न हुआ। हैदराबाद में 4 शीर्ष नक्सली नेताओं ने पुलिस के समक्ष समर्पण किया। दिल्ली की अदालत ने इंडिया एआई इम्पैक्ट समिट में विरोध प्रदर्शन के मामले में भारतीय युवा कांग्रेस के अध्यक्ष को 4 दिन की पुलिस हिरासत में भेजा। और आईसीसी T20 क्रिकेट विश्व कप में सुपर 8 के मुकाबले में पाकिस्तान ने इंग्लैंड को 165 रन का लक्ष्य दिया। अब समाचार विस्तार से। केंद्रीय मंत्रिमंडल ने केरल राज्य का नाम बदलकर केरलम करने के प्रस्ताव को मंजूरी दे दी है। सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने मंत्रिमंडल की बैठक के बाद ये जानकारी दी। जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए। आज इस फैसले के बाद में माननीय राष्ट्रपति जी केरला ऑल्टरेशन ऑफ नेम बिल 2026 राज्य की विधानसभा के पास भेजेंगे और उनके निर्णय के आने के बाद में भारत सरकार इसमें अगला स्टेप लेगी। मंत्रिमंडल की आर्थिक कार्य समिति ने महाराष्ट्र, मध्य प्रदेश, बिहार और झारखंड के 8 जिलों में रेलवे की 3 मल्टी ट्रैकिंग परियोजनाओं को भी मंजूरी दी है। श्री वैष्णव ने बताया कि इन परियोजनाओं की कुल लागत 9,072 करोड़ रुपए है और ये 2030-31 तक पूरी हो जाएंगी। जबलपुर से गोंदिया बहुत ही इम्पोर्टेंट प्रोजेक्ट है, 231 किलोमीटर्स का है। महाराष्ट्र का गोंदिया जिला और मध्य प्रदेश का जबलपुर, मांडला, शिवनी, बालाघाट, इन सब में कनेक्टिविटी बहुत होगी। ओवरऑल वाराणसी, प्रयागराज से चेन्नई, बेंगलुरु, हैदराबाद, नॉर्थ से साउथ का एक पूरा कनेक्टिविटी ये प्रोजेक्ट देगा। समिति ने श्रीनगर अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर प्रस्तावित सिविल एनक्लेव के विकास को भी स्वीकृति दी है। श्री वैष्णव ने कहा कि 1,677 करोड़ रुपए की लागत वाली इस परियोजना में सुरक्षा कर्मियों के लिए बैरक का निर्माण भी शामिल है। धारा 370 के